নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইতু পুজো অগ্রহায়ণ মাসের প্রত্যেকটা রবিবারেই পালন করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এটা শেষ হয়। গত সোমবারই পুজোটা শেষ হয়ে গেছে। এই পুজোটা সব মেয়ে বউ সকলেই করতে পারে। তো কেন এই ইতু পুজো করা হয় সেটা সবাই জানে। আগে তো ঠাকুমারা পাশে বসে বলতো আর আমরা পুজো করতাম, কিন্তু এখন আর সেটা হয় না। বই হয়েছে, বই দেখে যে যার মতো নিজে নিজেই পুজো করতে পারে। তো পুজোর সময় আমি ছিলাম না, তাই ভিডিওটা আমার করা হয়নি। এখন আমরা সবাই পুকুরে যাব। সূর্যাস্ত হয়ে গেলে ঘটগুলোকে ভাসাতে যেতে হবে, তো ঠাকুরের জন্য বরণ করছে। আর এদিকে আমার মাম্মা বসে বসে দেখছে। আমার মাম্মা খুব সুন্দর উলু দিতে পারে আর শাঁখও বাজাবে। আমরা তো দিতে পারছিলাম না, তাই ও বাজাবে। তো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়ে থাক। তো চলো আমরা দেখতে থাকি। আর প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবে, না হলে হয়তো ওয়াচ টাইমটা পূরণ হবে না। আমরা চলতে থাকি, তো দেখতে থাকো। আমরা বাড়ির থেকে বার হয়ে গেছি, আর একজন পিছন থেকে ডাকছে যে যাবো, দাঁড়াও। তো আমি বললাম চলে আয়। তো আমরা যাচ্ছি, সূর্যাস্ত হয়ে গেছে। আর একজনও যাবে সামনের থেকে, আর এটা আমার কাকিমা হয়। কাকিমাও বলল আমিও যাব, চল। তা আমি বললাম চলো, সবাই গেলে তো বেশি মজা হবে, তাই না? অমনো আর ঝুমনোর গল্প প্রায় সবাই জানে, সকলেই জানে। খুব সুন্দর একটা গল্প। আর আমরা ছোটোবেলায় মাঠে গিয়ে শামুকের মধ্যে এই যা গাছ দিতে হয়, ছোলা গাছ, হেলেঞ্চা গাছ, তারপরে তোমার কলমি শাক, মাঠে গিয়ে সবাই মিলে খুব সুন্দর করে খেলা করতাম। তখন তো ফোন ছিল না, তাই স্মৃতিগুলো আজ আর ক্যামেরাবন্দি নেই। তখন যদি ফোন থাকতো হয়তো সেসব স্মৃতিগুলো আমাদের স্মৃতিই থাকতো না। এখনকার মতো সবাই ফোনের ভেতরেই ব্যস্ত থাকতো। তো এখন ফোনটা আছে বলে ক্যামেরাবন্দি করে রাখলাম স্মৃতিগুলো, পরে হয়তো দেখতে পাবো। তো দেখো কত পাখি উড়ে যাচ্ছে। আমার হাত থেকে ফোনটা আরেকটু হলে পড়ে যেত। তো পাখিগুলোও তোমরা দেখো, বিকাল হলে ওরা খেলা করে বাসায় যাওয়ার আগে। এখান থেকে আরেকজন আসবে, ওর কাজগুলো কেমন হয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো। ও 15 দিনের ঘট বসিয়েছিল, ওই জন্য গাছগুলো বেশি বড় হয়নি। আরও 1 মাসের ঘট বসিয়েছিল, ওই জন্য ওর গাছগুলো বেশি বড় হয়েছে। তো আমাদের এখানে আমরা দল ভারী হয়ে গেছি, লোক বেড়েছে। এবার আরও মজা, আমরা সব চাদর গায়ে দিয়ে আছি, আর ওদের ঠান্ডা লাগছে, তাও কিছু করার নেই, কারণ ওগুলো ভাসিয়ে স্নান করতে হবে। পুকুরে যাচ্ছে, দেখা যাক কে কতবার ডুব মারতে পারে। দেখো সামনে ফুচকা দাঁড়িয়ে আছে, ভাবছিলাম খাই, আবার ভাবলাম ঠান্ডা লেগেছে, একে তো নাক দিয়ে গড়াচ্ছে, আবার তাতে আরও বেশি গড়াবে, থাক খাবো না। তো না খেয়ে আমরা চললাম আবার আমাদের উদ্দেশ্যে, রওনা দিলাম। তো মাথায় নিয়েছে ও, ও ভাবছে কি করে আমি নেব, ধূপ জ্বলছে। তো সবাইকে দেখালাম, সবাই লজ্জা পাচ্ছে। আমার মাম্মা তো দেখছে যে এরা কি করছে। ওদের দেখে আমার ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। এটা ভাসাতে গেলে স্নান তো করতেই হবে। আর প্রায় সন্ধে হতে যায়, তো আরও বেশি ঠান্ডা লাগবে। আর ক্যামেরাম্যান তো সবসময় সামনে থাকে, তাই না? তো আমি পিছনে কি করছিলাম? আমি যখন সামনের থেকে করছি ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল, তাও আমি করেছি একটু। তারপর ওরা বলার পরে আমি আবার পিছনে চলে গেলাম, পিছন থেকে আবার ভিডিওটা বানাচ্ছি। এই পুজোর বিশেষত্বটা তো তোমরা সবাই জানো, যে অম্ন আর যৌন পিঠে খেতে চাইলে বলেই এত কিছু হয়ে গেল। তারপর তারপর তোর বাবা পিসির বাড়ি যাওয়ার নাম করে মাঝ জঙ্গলে গিয়ে অম্ন আর যৌনকে ঘুম পাড়িয়ে রেখে পালিয়ে আসলো। তারপর হঠাৎ তাদের ঘুম ভেঙে গেলে বাঘের গর্জনে তারা খুব ভয় পেয়ে গেল এবং ভগবানকে ডাকতে থাকলো
তারপর দেখলো একটা বটবৃক্ষ। তারা সেই বটবৃক্ষের কাছে গিয়ে আশ্রয় চাইলো, আর বটবৃক্ষও তাদেরকে আশ্রয় দিল। পরের দিন সকাল হলে তারা জঙ্গল থেকে রওনা দিয়ে কিছুটা দূরে গিয়ে দেখলো একটা গ্রাম। সেখানে কিছু মেয়েরা পুকুর পাড়ে ঘট বসিয়ে পুজো করছে। তারা সেখানে এসে জিজ্ঞাসা করলো যে তোমরা কি করছো? তো তারা বলল যে আমরা ইতু পুজো করছি। তাদের উম্ন ঝুমনোর সব কথা শুনে তারা খুব দুঃখ পেল এবং তারা বলল তোমরা ইতু পুজোটা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে ইতু মায়ের আশীর্বাদে। তো তখন থেকে উম্ন আর ঝুমনো ইতু পুজোটা শুরু করে এবং কিছুদিন পর তারা সেই ইতু মায়ের আশীর্বাদে তার বাবার ধন দৌলত প্রার্থনা করে ঐশ্বর্য সবই পায়। তখন তারা ইতু মাকে নিয়ে বাড়ি ফিরে যায়। একদিন বামুনি হঠাৎ দেখলো তার দুই মেয়ে বাড়ি ফিরে এসছে। বামুনি তো দেখে অবাক হয়ে গেল। বামুন বলল, তোরা এতদিন বেঁচে ছিলিস, তোদেরকে বাঘে খায়নি? আমি তো ভেবেছিলাম তোদের হয়তো বাঘেই খেয়ে নিয়েছে। তখন উম্ন আর ঝুমনো বলল, তোমার এই এত ধন ঐশ্বর্য বেড়েছে আমাদের জন্য। আমরাই তোমাকে সন্তুষ্ট করে তোমার জন্য বর চেয়েছিলাম। তো তখন বামুনি দুই মেয়েকে আদর করে ঘরে নিয়ে গেল। তখন সুখে শান্তিতে তাদের সংসার চলছিল। হঠাৎ করেই একদিন যুবরাজ আর কোটাল পুত্র চলে আসলো। তাদের খুব জল পিপাসা পেয়েছিল। তো দেখলো, আর উম্নকে দেখে সে একটু জল চাইলো যে আমাদের খুব তৃষ্ণা পেয়েছে, আমাদেরকে একটু জল দেওয়া যাবে? তো উম্ন ছোট্ট একটা ঘট করে তাদের জন্য জল এনেছিল। আর যুবরাজের ভীষণ রাগ হয়েছিল যে এইটুকু জলে আমাদের কি আর তৃষ্ণা মেটে? তখন যখন জল খাওয়া শুরু করলো, সেই ঘটের জল আর ফুরাচ্ছে না। তার সমস্ত প্রজারা খেয়েও জল শেষ হয়নি। তখন সে খুব সন্তুষ্ট হলো আর বলল যে তোমার বাবাকে ডাকবো। তখন অমনি তার বাবাকে ডেকে আনলো আর যুবরাজ বলল, আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে চাই। তখন বামুন সুযোগ দেখে বলল, আমার তো একটা মেয়ে নয়, আমার আর এক মেয়ে আছে, তার বিয়ে হয়নি। তো যুবরাজ বলল যে আচ্ছা ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই, আমার বন্ধু কোটাল পুত্র আপনার ওই মেয়েকে বিয়ে করবে। তো যথারীতি গোধূলি লগ্নেই বামুন দুই মেয়েকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর বামুনি দুই মেয়েকে জিজ্ঞাসা করলো যে তোরা কি খেয়ে তোদের শ্বশুরবাড়ি যাবি? তো অম্ন বলল, আমি এখন রাজার রানী, তো আমি ভাত আর মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাব। আর ঝুমনো বলল, আজকে রবিবার, ইতু মায়ের পুজোর দিন, তো আমি নিরামিষ ফলাহার করেই ইতুমাকে মাথায় নিয়ে হাতির পিঠে করে রওনা দেব। তো যথারীতি সব করে তারা তাদের পথে রওনা দিল। অন্যর পথে যেতে পড়ল মরা অশুভ কাজ, আর ঝুমনোর পথে যেতে পড়ল শুভ কাজ। আমরা পুকুর পাড়ে চলে এসেছি। এবার ওরা বরণ করছে আবার। আর মজার বিষয় হলো, পুকুরে যখনই নেমেছে, পুকুরে এত পরিমাণ মাছ আছে, যেই নেমেছে ওদের পায়ে কামড় দিচ্ছে, ওরা আবার ভয়ে উপরে উঠে পড়ছে। আর একটা কাঁঠার আছে, আর একজন বলছে এই দেখ কাঁঠার আসছে, পালা। ওই জন্য ওরা আবার উঠে দাঁড়িয়েছে, দেখতে যাচ্ছে। ওখানে ভাসাবে কি মাছ এসে এত কামড়াচ্ছে, ওরা নামতেই পারছে না। মাছে কামড়াচ্ছিল, ভয়তে উঠে আসছে। অম্ন যখন যুবরাজের বাড়ি গিয়ে পৌঁছালো, তাদের সিংহ দরজা ভেঙে পড়ে যায়। আর ঝুমন যখন কোটাল পুত্রের বাড়ি গিয়ে পৌঁছালো, তাদের লোহার দরজা সোনার হয়ে যায়। আর অম্নর জন্য যুবরাজ আস্তে আস্তে ভিখারির দিকে যেতে থাকে, আর ঝুমনোর জন্য কোটাল পুত্র আস্তে আস্তে ধন ঐশ্বর্যে ভরে ওঠে।
তারপর যুবরাজ ঘাতককে ডেকে বলল উম্নকে গিয়ে মেরে আমার উম্নর রক্ত দেখাতে। ঘাতক উম্নকে ছেড়ে একটা শিয়ালকে মেরে রক্ত এনে যুবরাজকে দেখায়। আর উম্ন লুকিয়ে ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলে। তখন ঝুমনো বলল, তুই ইতু দেবীকে অসম্মান করেছিস, তাই এই অবস্থা। তুই আবার ইতু মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। পুজো ভালো করে মন দিয়ে কর। তো তখন ভালো করে করায় আবার সব কিছু ঠিক হয়ে যায়। তখন যুবরাজের স্বপ্ন দেয় যে তুমি উম্ন রানীকে ফিরিয়ে আনো, নাহলে তোমার সর্বনাশ হবে। তখন যুবরাজ আবার উম্ন রানীকে ফিরিয়ে আনে। আর উম্ন যখন রাজবাড়িতে ইতু পুজো করে তখন ইতুর কথা শোনার জন্য কোনো উপসী স্ত্রী সে পায়নি। তো যুবরাজকে বলল আমার একজন উপসী স্ত্রী লাগবে যে ইতুর কথা শুনবে। তো যুবরাজ লোক পাঠালো কে উপোস আছে তাকে ধরে আনতে। তো শেষমেশ সেই হারানি বুড়িমাই উপোস ছিল। তখন তাকে বলা হলো, কিন্তু সে বলল আমি যাব না, ওই অলক্ষীর জন্য আমার 18 ছেলের মাথা গেছে, আমার চোখ গেছে, আমি যাব না। বুড়িমাকে জোর করে উম্নর কাছে আনা হলো। তখন উম্ন বলল, বুড়িমা ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ইতু মায়ের কথা শোনো, তোমার মনস্কামনা তুমি বর চাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তারপর বুড়িমা তার 18 ছেলের প্রাণ আর তার চোখ ফিরে পাওয়ার বর চেয়েছিল। পুজো শেষে 18 ছেলে আর তার চোখ ফিরে পেল। তাই সে বাইরে বেরিয়ে এসে সবাইকে বলতে লাগলো নিতু মায়ের আশীর্বাদে সে সব ফিরে পেয়েছে। তারপর থেকেই প্রচলিত হয়ে গেল ইতু পুজো। এই তুই আর লাভিস নে। এই 4টে ঘর 4টে এনে যাবি? কি হয়েছে? আরেকটা ঘর দে, রাত ঘর দে, এর বড় ঘরটা দে। জল তুলবো দে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবে বা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ রাজের ধান্দায় লেবে স্কিপ পড়ে। না করে দেখার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।